বন্ধুরা নমস্কার। আমাদের প্রতিবেশী রাজ্য আসামে একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে, অথচ সারা দেশের তথাকথিত ন্যাশনাল মিডিয়াগুলোতে কোনো সংবাদই হচ্ছে না। দেশের মানুষ জানতেই পারছে না যে আসামে নির্বাচন চলছে। প্রথম দফার ভোট অলরেডি হয়ে গেছে গত পরশুদিন অর্থাৎ শুক্রবার দিন। দ্বিতীয় দফার ভোট হবে 7 মে মানে 7 তারিখ। এরপরে 11 তারিখ গুরুত্বপূর্ণ ভোট গণনা হবে 2 দফার ভোটের। এর মধ্যে ব্যালট পেপার ছিনতাই অনেক ঘটনা হয়ে গেছে। আজকের দিনে 43টি বুথে রিপোলিং হচ্ছে, অনেক ঘটনা ঘটছে, অথচ আমাদের দেশের ন্যাশনাল মিডিয়াতে একরকম ব্ল্যাক আউট হয়ে আছে অঘোষিতভাবে। এখন কথা হলো, আসামের কোন নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? প্রথমত আসামে পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচন। আপনারা জানেন জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত, তারপর গাঁও পঞ্চায়েত, এই হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আসামে। সেখানে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন 2 দফায় হচ্ছে। প্রথম দফা হয়েছিল আপনার পরশুদিন মানে আজকে 4, তাহলে 2 তারিখ 2রা মে। দ্বিতীয় দফাতে 7ই মে আর গণনা হলো 11ই মে। 2 দফার নির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন যে একে নিয়ে আলাদা করে ভিডিও করতে হচ্ছে? গুরুত্বপূর্ণ এই কারণে যে আগামী 1 বছরের কম সময়ের ব্যবধানে আসামেও বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। আগামী বছর যে সময়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে, কেরালার বিধানসভা নির্বাচন হবে, তখনই আপনার আসামেও বিধানসভা নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য সেখানকার বিজেপি আপনার কোমর বেঁধে নেমেছে, যদিও কোমরের মানে গিটটা ঢিলে আছে। আবার কেরালাতে সিপিএমকে সরানোর জন্য কংগ্রেস কোমর টাইট করে বেঁধে নেমেছে। তেমনি আসামে বিজেপিকে সরানোর জন্য সেখানকার কংগ্রেস ময়দানে আছে কোমরটা টাইট করে। কংগ্রেস এতটা টাইট করে নেমেছে যে বিজেপি চাইলেও সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 70-80% কেন্দ্রে বিজয়ী হতে পারেনি। ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, আপনারা জানেন। সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে 70%-এর বেশি আসনে বিজেপির ক্যান্ডিডেটরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল। প্রতিদ্বন্দ্বিতা, লড়াই টড়াই এসবে বিজেপি অতটা বিশ্বাস করে না। অত ঝামেলা কি দরকার আছে? ইলেকশন মানে খরচাপাতির ব্যাপার আছে, ইলেকশন মানে মানুষের কাছে যাওয়া, ভোট চাওয়া, মানুষকে বোঝানো, অনেক প্রশ্নের জবাব দেওয়াটা, এইগুলো অত পছন্দের জিনিস না। এর চেয়ে অনেক বেটার হলো যে মানে বিরোধী ক্যান্ডিডেটের নমিনেশন পেপারে জমা দিতে পারলো না, ক্যান্ডিডেটই দিতে পারলো না, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার সুযোগ হলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলে পরে নিজেদের 100% মানুষের সমর্থন পাওয়ার কথা গর্ব করে বুক ফুলিয়ে বলা যায়। প্রতিদ্বন্দ্বিতা হলে কেউ 100% ভোট পায় না, তো এই কারণে এটা তাদের পছন্দের। তবে আসামে এই সুযোগটা তাদের হয়নি। আসামে অল্প পরিমাণ আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের সংখ্যাটা মোটামুটি 348, যতটুকু মিডিয়া থেকে জানা গেছে 348 জন ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে মোট। তার মধ্যে 325 জন শুধু এনডিএর, বিজেপি এবং তার সহযোগী দল মিলিয়ে। তার মানে বুঝতে পারছেন যে আপনার 27টি জেলাতে নির্বাচন হলো, মাত্র কয়েকটাতে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে পেরেছে। এর জন্য তাদের মনে অনেক দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে। সেই কথাগুলো তো আবার প্রকাশ্যে তারা বলতেও পারে না, ফলে ভেতরে হজম করতে হচ্ছে। এর ফলে ব্লাড প্রেশার বাড়ে, এর ফলে মানে মানসিক কষ্ট হয়, টেনশন হয়। তো যাই হোক, এই সবের মধ্যেই আপনার সেখানে নির্বাচন হচ্ছে। এখন কথা হলো, নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ? এটা আরেকটা জিনিসও জানা দরকার যে কংগ্রেস চাইছে আসামে ক্ষমতায় ফিরতে। আসামে গৌরব গগৈ এই মুহূর্তে যথেষ্ট ম্যাচিওর্ড লিডার হিসেবে উঠে এসেছেন। আসামে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির প্রধান চেহারা, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, কিন্তু তাকে সরিয়ে মুখ্যমন্ত্রীর আসন দখল করার জন্য গৌরব গগৈ জান প্রাণ দিয়ে লড়ছে। এবং এই লড়াইটা যে বিজেপির কাছে এতটা চ্যালেঞ্জিং হয়ে গেছে যে এখন গৌরব গগৈয়ের সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ে নেমে গেছেন মুখ্যমন্ত্রী। সেখানে গৌরব গগৈয়ের বাচ্চাদের আপনার নাগরিকত্ব, তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ করা ইত্যাদি ইত্যাদি এইসব চলছে এখন আসামের মধ্যে। এর মধ্যে এই নির্বাচনে যদি বিজেপি ভালো রেজাল্ট করতে পারে,
তবে অবশ্যই প্রশাসনকে এবং সার্বিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে, যেটা সবসময় অভিযোগ বিরোধী দলের তরফ থেকে থাকে, তাহলে বিজেপি বলতে পারবে যে বিধানসভা নির্বাচনের আগে এটা প্রমাণিত হয়েছে যে জনগণ তাদের সঙ্গে আছে, মানুষ চাইছে যে সেখানে বিজেপি থাকবে, ক্ষমতায় থাকে, এনডিএ সরকারই যাতে হয়। আর যদি কোনো ক্রমে সেখানে কংগ্রেস ভালো ফল করে ফেলতে পারে, ইন্ডিয়া জোটের অধীন বিভিন্ন দলগুলো যদি ভালো রেজাল্ট করতে পারে, তাহলে তো কংগ্রেসের জন্য কেল্লা ফতে। কংগ্রেসের নেতারা শুধু যে গুয়াহাটিতে প্রেস কনফারেন্স করে বলবেন তা না, কিন্তু প্রেস কনফারেন্স দিল্লিতেও হবে। দিল্লিতেও তারা বলবেন সেক্ষেত্রে যে আসামে পরিবর্তনের জোয়ার উঠেছে, পরিবর্তনের হাওয়া উঠেছে, এবং সেই হাওয়া প্রমাণ করে যে মানুষ সেখানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের কাজকর্মে খুশি না, মানুষ সেখানে আপনার আবার কংগ্রেসকে ক্ষমতায় ফেরাতে চাইছে। এই হাওয়াটাকে কংগ্রেস মানে আরো তেজ করতে চাইবে, আরো ব্যাপক করতে চাইবে এবং ধরে রাখতে চাইবে যতদিন পর্যন্ত না বিধানসভা নির্বাচন হয়। ফলে একদিকে যেমন পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেস জিতবে না বিজেপি জিতবে না সিপিএম মাঝখান দিয়ে কিছু ভালো রেজাল্ট করবে এ নিয়ে কৌতূহলী, যেরকম ভাবে কেরালার মানুষ যে সিপিএম তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারবে কিনা এক নাগারে, না সেখানে কংগ্রেস ক্ষমতায় ফিরবে এই নিয়ে কৌতূহলী, ঠিক তেমনি আসামের মানুষও কিন্তু এই মুহূর্তে টান টান উত্তেজনার মধ্য দিয়ে দিন যাপন করছেন। তারাও দেখতে চাইছেন, বুঝতে চাইছেন যে কংগ্রেস কি লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত বিজেপিকে টেক্কা দিতে পারে কিন। আর হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু পুরনো নেতা এবং আপনারা জানেন নির্বাচনের মাস্টার হিসেবে তাকে বিজেপি মনে করে, তো সেই মাস্টার মশাইকে, রাজনীতির মাস্টার মশাইকে কি গৌরব গগৈয়ের মতন ইয়াং ছেলে, ওনার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন এবং আসামে বেশ দমদার মুখ্যমন্ত্রী ছিলেন, এবং ওনার অধীনে মানে গৌরব গগৈয়ের বাবা তরুণ গগৈয়ের অধীনে হিমন্ত বিশ্ব শর্মা একসময়ে সেখানে মন্ত্রিত্ব করেছেন, সেখানে নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। সেই গৌরব গগৈ কি শেষ পর্যন্ত তার সিনিয়র লিডার, পুরনো সিনিয়র লিডার হিমন্ত বিশ্ব শর্মাকে কি ক্ষমতাচ্যুত করতে পারেন? এ সমস্ত কিছু এই মুহূর্তে আসামের মধ্যে মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে, এবং আসামে এখন যে বিজেপি আর আগের দুবারের মতন ফ্রি হ্যান্ড পাবে না এটা মোটামুটি বোঝা যাচ্ছে। সেখানে যে এবার বিরোধীরা খুব শক্তিশালী হয়ে তাদেরকে চ্যালেঞ্জ দেবে বিধানসভা নির্বাচনে তা বোঝা যাচ্ছে। আর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তারা ক্যান্ডিডেট দিয়েছে বিজেপিকে, তার অপছন্দের হলেও নির্বাচনে লড়াই করতে বাধ্য করেছে, তাতে বোঝা যাচ্ছে যে তারা ময়দান একটুও ছাড়তে রাজি না, তারা ক্ষমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালাবেন। আর এবার গৌরব গগৈয়ের বন্ধু রাহুল গান্ধী তাকে পূর্ণরূপে সহযোগিতা করছেন, আর তিনিও যেহেতু একজন ন্যাশনাল লিডার হিসাবে তার মোটামুটি একটা ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন। আপনার পার্লামেন্টের মধ্যেও দেখা যায় লোকসভাতে যখন বিতর্ক হয় রাহুল গান্ধী অনেকটা গুরুত্ব দিয়ে আপনার এই গৌরব গগৈকে সামনে গিয়ে দেন এবং তিনি ভাষণ দেন, বেশ ভালো রকম ভাষণ দেন এবং সারা দেশে তার একটা পরিচিতি গড়ে উঠেছে, ন্যাশনাল মিডিয়া তাকে যথেষ্ট কভার করে। অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মার উপরে দায়িত্ব পড়েছিল আপনার ঝাড়খণ্ডে বিজেপিকে ক্ষমতায় ফেরানোর, কিন্তু তিনি সেই কাজে ব্যর্থ হন। এখন কথা হলো যে এই সবের মধ্যে কংগ্রেস আর বিজেপির এই যে টক্কর, এই যে কট্টর লড়াই, সেই লড়াইটাতে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে সেটা তো দেখার বিষয় রয়েছে, সেটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আর সেটাই সারা দেশের মানুষ জানতে চাইবে। কিন্তু দেশের মিডিয়া জানি না কি কারণে এই অতীব গুরুত্বপূর্ণ নির্বাচনটাকে কভার করছে না, এর সম্বন্ধে পাই টু পাই হিসাব দেশের মানুষকে দিচ্ছে না, দেশের মানুষের সামনে থেকে হিসাবটাকে লুকিয়ে রেখেছে। এটা কি এই কারণে যে বিজেপি টেনশনে আছে? বিজেপি টেনশনে না থাকলে তো এরকমটা তারা করে না। তো কি কারণে করেছে এটা বিজেপি নেতারা জানে, আর ওই মিডিয়ার মালিকগুলো জানে, অন্য কেউ তো শুধুমাত্র স্পেকুলেট করতে পারে। এনিওয়ে, যাই হোক, আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন। আর আগামী দু একটা দিন আসামের পঞ্চায়েত নির্বাচনের অন্যান্য অ্যাডভান্সমেন্টগুলো নিয়েও ভিডিও হবে, কোনো সন্দেহ নাই। কারণ আসামের বন্ধুরা আমার এই চ্যানেলে ভালো সংখ্যক বন্ধুরাই এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, তারা চ্যানেলের সংবাদ দেখেন, চ্যানেলের আলোচনাগুলো দেখেন। তো তাদের সম্মানার্থে না শুধু,
বাকি আমার যে সারা পৃথিবী থেকে যে সমস্ত দর্শকরা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখেন, রাজনৈতিক বিশ্লেষণগুলো দেখেন, তাদের সবার জ্ঞাতার্থে আলোচনাগুলো তুলে ধরা হবে। ভালো থাকবেন, যেভাবে এতদিন ধরে সঙ্গে আছেন সেভাবেই আগামী দিনগুলোর সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই দেবেন যে এই নির্বাচন নিয়ে ভিডিওগুলো আপনারা পছন্দ করেন কিনা। জয় হিন্দ, বন্দে মাতরম।